রং বেরং কথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখানে আমি গল্প পাঠ করে শোনাব। আজকের উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যোগাযোগ। আজকে আমি পড়ে শোনাব ৪র্থ পর্ব। পুরনো ধনী ঘরে পুরাতন কালজির দুর্গে বাস করে তার পাকা গাঁথুনি। অনেক দেউড়ি পার হয়ে তবে নতুন কালকে সেখানে ঢুকতে হয়। সেখানে যারা থাকে নতুন যুগে এসে পৌঁছতে তাদের বিস্তর লেট হয়ে যায়। বিপ্রদাসের বাপ মুকুন্দলালও ধাবমান নতুন যুগকে ধরতে পারেননি। দীর্ঘ তার গৌরবর্ণ দেহ, বাবরি কাটা চুল, বড় বড় টানা চোখে অপ্রতিহত প্রভুত্বের দৃষ্টি। ভারী গলায় যখন হাঁক পাড়েন, অনুচর পরিচরদের বুক থরথর করে কেঁপে ওঠে। যদিও পালোয়ান রেখে নিয়মিত কুস্তি করা তার অভ্যাস, গায়ে শক্তিও কম নয়, তবু সুকুমার শরীরে শ্রমের চিহ্ন নেই। পরনে চুনোট করা ফুরফুরে মসলিনের জামা, ফরাসডাঙা বা ঢাকাই ধুতির বহু যত্নবিন্যস্ত কোঁচা ভুলুণ্ঠিত। কর্তার আসন্ন আগমনের বাতাস ইস্তাম্বুল আতরের সুগন্ধবার্তা বহন করে। পানের সোনার বাটা হাতে খানসামা পশ্চাৎবর্তী। দ্বারের কাছে সর্বদা হাজির তকমা পরা আটদালি। সদর দরজায় বৃদ্ধ চন্দ্রভান জমাদার তামাক মাখা ও সিদ্দিকোটার অবকাশে বেঞ্চে লম্বা দাড়ি দুই ভাগ করে বারবার আঁচড়িয়ে দুই কানের উপর বাঁধে বসে বসে। নিম্নতন দারোয়ানরা তলোয়ার হাতে পাহারা দেয়। দেউড়ির দেওয়ালে ঝোলে নানা রকমের ঢাল, বাঁকা তলোয়ার, বহুকালের পুরনো বন্দুক বল্লম বর্ষা। বৈঠকখানার মুকুন্দলাল বসেন গদির উপরে, পিঠের কাছে তাকিয়া। পারিষদেরা বসে নিচে, সামনে বায়ে দুই ভাগে। হুকা বদরের জানা আছে এদের কার সম্মান কোন রকম হুকোয় রক্ষা হয়। বাঁধানো, আবাদানো, নাগরগড়ি। কর্তা মহারাজের জন্য বৃহৎ আলবোলা, গোলাপ জলের গন্ধে সুগন্ধি। বাড়ির আরেক মহলে বিলিতি বৈঠকখানা, সেখানে অষ্টাদশ শতাব্দীর বিলিতি আসবাব। সামনেই কালো দাগ ধরা মস্ত এক আয়না, তার গিল্টি করা ফ্রেমের দুই গায়ে ডানাওয়ালা পরিমূর্তির হাতে ধরা বাতিদান। তলায় টেবিলে সোনার জলে চিত্রিত কালো পাথরের খড়ি, আর কতগুলো বিলিতি কাঁচের পুতুল। খাড়া পিঠওয়ালা চৌকি, সোফা, কড়িতে দোদুল্যমান ঝাল লণ্ঠন, সমস্তই হলান কাপড়ে মোড়া। দেওয়ালে পূর্বপুরুষদের অয়েল পেন্টিং, আর তার সঙ্গে বংশের মুরব্বী দু একজন রাজপুরুষের ছবি। ঘরজোড়া বিলিতি কার্পেট, তাতে মোটা মোটা ফুল টকটকে কড়া রঙে আঁকা। বিশেষ ক্রিয়াকর্মে জিলার সাহেব সুবাদের নিমন্ত্রণ উপলক্ষে এই ঘরের অবগুণ্ঠন মোচন হয়। বাড়িতে এই একটা মাত্র আধুনিক ঘর, কিন্তু মনে হয় এইটি সবচেয়ে প্রাচীন, ভূতে পাওয়া কামরা। অব্যবহারের রুদ্ধ ঘন গন্ধে দম আটকানো, দৈনিক জীবনযাত্রার সম্পর্কবঞ্চিত বোবা। মুকুন্দলালের যে শৌখিনতা, সেটা তখনকার আদব কায়দার অত্যাবশ্যক অঙ্গ। তার মধ্যে যে নির্ভীক ব্যয়বাহুল্য, সেইটিতেই ধনের মর্যাদা। অর্থাৎ ধন বোঝা হয়ে মাথায় চড়েনি, পাদপীঠ হয়ে আছে পায়ের তলায়। এদের শৌখিনতার আমদরবারে দান দক্ষিণ্য, খাস দরবারে ভোগবিলাস দুই খুব টানা মাপের। একদিকে আশ্রিত বাৎসল্যে যেমন অকৃপণতা, আরেক দিকে ঔদ্ধত্য দমনে তেমনি অবাধ অধৈর্য। একজন হঠাৎ ধনী প্রতিবেশী গুরুতর অপরাধে কর্তার বাগানের মালির ছেলের কান মলে দিয়েছিল মাত্র। এই ধনীর শিক্ষাবিধান বাবদ যত খরচ হয়েছে, নিজের ছেলেকে কলেজ পার করতেও এখনকার দিনে এত খরচা করে না। অথচ মালির ছেলেটাকেও অগ্রাহ্য করেননি, চাপকিয়ে তাকে শয্যাগত করেছিলেন। রাগের চোটে চাবুকের মাত্রা বেশি হয়েছিল বলে ছেলেটার উন্নতি হলো। সরকারি খরচে পড়াশোনা করে সে আজ মুক্তারি করে। পুরাতনকালের ধনবানদের প্রথা মতো মুকুন্দলালের জীবন দুই মহলা। এক মহলে গারস্থ, আরেক মহলে ইয়ার্কি, অর্থাৎ এক মহলে দশকর্ম, আরেক মহলে একাদশ অপকর্ম। ঘরে আছেন ইষ্টদেবতা আর ঘরের গৃহিণী। সেখানে পূজা অর্চনা, অতিথি সেবা, পাল পার্বণ, ব্রত উপবাস, কাঙালি বিদায়, ব্রাহ্মণ ভোজন, পাড়াপড়শি, গুরুপুরোহিত। ইহার মহল গৃহসীমার বাইরেই। সেখানে নবাবী আমল, মজলিসি সমারোহে সরগরম। এইখানে আনাগোনা চলত গৃহে প্রত্যন্ত পুরবাসিনীদের। তাদের সংসর্গকে তখনকার ধনীরা সহবত শিক্ষার উপায় বলে গণ্য করত।
দুই বিরুদ্ধ হাওয়ার দুই কক্ষবর্তী গ্রহ উপগ্রহ নিয়ে গৃহিণীদের বিস্তর সহ্য করতে হয়। মুকুন্দলালের স্ত্রী নন্দরানী অভিমানিনী। সহ্য করাটা তার সম্পূর্ণ অভ্যাস হলো না। তার কারণ ছিল, তিনি নিশ্চিত জানেন বাইরের দিকে তার স্বামীর টানের দৌড় যতদূরই থাক, তিনিই হচ্ছেন ধুয়ো, ভিতরে শক্ত টান তার দিকেই। সেই জন্যই স্বামী যখন নিজের ভালোবাসার পরে নিজে অন্যায় করেন, তিনি সেটা সইতে পারেন না। এবারেও তাই ঘটল।